হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা সাংসারিক ঝামেলার ঘটনা আমাদের সামনে চলে এলো। এবার অনেকেই বলছে এই ঘটনাটা সাজানো, হয়তো বা ড্রামা, হয়তো বা এপ্রিল ফুলের কোনো মামলা, কিন্তু আসলে কি সেটা তো ভবিষ্যৎ বলবে, যেটা আমি সবসময় তোমাদের বলি। কিন্তু যে ঘটনাটা উঠে এসছে সেটাকে অ্যানালাইসিস করাটাও আমাদের কাজ, কারণ এটাই আমাদের প্রফেশন। কারণ কেউ কারোর সমস্যা আমাদের সামনে নিয়ে আসছে, সেটা তার প্রাইভেট সমস্যাই হোক আর পাবলিক সমস্যাই হোক, বলছে যখন, তখন আমরা সেটা আলোচনা করতেই পারি। তো সেই আলোচনাটাই এখন আমি করব। আশা করি তোমাদের ভালো লাগবে। একটু নতুন সাবজেক্ট, নতুন কন্টেন্ট, ভালো লাগে, টেস্ট বদলানো আর কি। কিন্তু সেই খারাপই তোর বড়ি খারাপ, প্রবলেম সেই একই, তবে একটু টেস্ট বদলানো। আচ্ছা, প্রবলেম হবে তবে আমরা কাজ পাবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। নয়তো বা প্রবলেম আমাদের খুঁজতে হয়, খুবই খারাপ জিনিস। চাই না কোনো পরিবারে প্রবলেম হোক, সমস্যা হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এমন পরিস্থিতি না আসে যে বাড়ির প্রবলেম বাইরে বলতে হয়, সেটা বেঁচে খেতে হয়। এই জিনিসটা আমরা কখনোই চাই না, কিন্তু এরা করে, কারণ এদের সোর্স অফ ইনকামই হচ্ছে ওয়াইটি, অর্থাৎ সোশ্যাল মিডিয়া। তো সোশ্যাল মিডিয়া যেখানে তাদের ওয়ে অফ আর্নিং, তো সেখানে তো তারা ডেইলি লাইফ দেখিয়ে যদি সেরকম লাভ না হয়, তখন তারা একটু হাটকে করতে গিয়ে এই ধরনের সমস্যাগুলোকে টেনে আনবেই, কিছু করার নেই। যতদিন এরা ওয়াইটিতে আছে এরা এইভাবেই ট্রাই করে যাবে। হ্যাঁ, নোংরামিটা না করলেই ভালো। তো এটা হলো একটা সাংসারিক ঝামেলা, এবং আগেকার দিনে হলে বলতাম এটা কোনো ঝামেলাই নয়, কিন্তু এখনকার দিনে ঝামেলা। আগেকার দিনে এটা কিন্তু হাজার একটা ফ্যামিলিতে হতো। যেমন আমার ফ্যামিলি বলছি, আমার বাপের বাড়ির ফ্যামিলির কথা বলছি। শ্বশুরবাড়ির ফ্যামিলি তো আর আমি ছোটোবেলায় দেখিনি, সেই জন্য বলতে পারবো না। বাপের বাড়ির ক্ষেত্রে আমি দেখেছি, আমাদের বাড়িতে যেহেতু অনেক আগের কথা, বুঝতেই পারছো আমার ছোটোবেলার কথা যখন অনেক আগের কথাই হবে, তখন আমরা দেখেছি আমাদের মা, কাকিমা, জেঠিমারা, আমি ওই বাড়িতেও জয়েন্ট ফ্যামিলিতেই ছিলাম, কিন্তু একটি মাত্র মেয়ে, মানে আমি বাবা মার একটা মেয়ে, কিন্তু বাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার আছে, এরকম ব্যাপার। তো সেখানে আমরা দেখতাম যে আমাদের পিসিরা, ঠিক আছে, একজন যেত আরেকজন আসতো, মানে ফ্যামিলি নিয়ে, একা নয়, যে আমার পিসে মশাই, পিসি, তাদের ছেলেমেয়েরা এরকম একসঙ্গে আসতো এবং এক এক মাস করে থেকে যেত। এটা আমরা দেখেছি। এবং হয় বড় পিসি আসছে, বড় পিসি চলে গেলে ছোটো পিসি আসছে, আবার ছোটো পিসি চলে যাচ্ছে বড় পিসি, এটা না আমরা দেখেছি। হ্যাঁ, তখন এখনকার দিনে হলে আমরা বলতাম কী করে পারে, স্কুল কলেজ ছেলে মেয়েদের কী করে। আসলে আগেকার দিনে মনে হয় এই ব্যাপারগুলো সেইভাবে দেখাশোনা হতো না, হয়তো পড়াশোনার জন্য তার বাড়িতে তাদের ছেলে মেয়েকে রেখেও তারা চলে আসতে দেখেছি, এরকম হয়েছে। হ্যাঁ, মানে বাপের বাড়িতে যাওয়া আসা মানে আমরা কোনো সময় একা ফাঁকা থাকিনি, সবসময় বাড়িতে লোক সমাগম থাকতো। এখনকার দিনে কমে গেছে, কারণ মানুষের ব্যস্ততা বেড়েছে, মানুষ নিজের কাজে অনেক বেশি ইনভলভ, ছোটো ছোটো ফ্যামিলি, কাজে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি থেকে থাকলে তাদের আর সেই এন্টারটেইনটা আর হয় না, কারণ যেখানে গিয়ে থাকবে সেখানেও তো বাড়িতে লোকজন থাকা দরকার, তাই না? কারণ সেখানকার লোকজনও তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তারা বেরিয়ে যায়। দেখো, সোজা কথা, আমাদের ফ্যামিলিতে অনেকেই সার্ভিস করে, বউরাও সার্ভিস করে, তারা বেরিয়ে যায়। যারা করে না, যেমন আমি একটা সময় করতাম, একটা সময় আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি মেয়ের পড়াশোনার জন্য। তো সেই ক্ষেত্রে আমাকে মেয়ের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হতো, অর্থাৎ আমি বাড়িতে থাকতেই পারতাম না। মানে এই টিউশনের নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, এই স্কুলে হয়তো একাই যেত, ফেরার সময় আমায় পিক আপ করে টিউশনে ড্রপ করতে হতো। এই অনেক রকম ব্যাপার ছিল যেগুলো করতে হতো, অর্থাৎ বাড়িতে থেকে বাড়ির কাজকর্ম করবো, সেই সমস্যাটা, সেই সুবিধাটা আমার ছিল না। খুব মানে সারা দিনটাই ব্যস্ত থাকতাম। এখন যেমন বাড়িতে থাকি, তখন সেটা থাকতে পারতাম না। তো সেই জন্য যে আমাদের বাড়িতে আমাদের ননদরা এসে দিনের পর দিন থাকবে, সেটা সম্ভব ছিল না। হ্যাঁ, আসলে ভালো, নিশ্চয়ই ওয়েলকাম, তাদের নিজেদের করে খেতে হবে, এরম ব্যাপার। মানে আমরা বউরা সব কাজ, মেয়েদের ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত, যেহেতু সবারই একটা একটা বাচ্চা, তো তাদের দেখাশোনা করাটা বিশাল ফ্যাক্টর ছিল। তো সেই হেতু আমাদের আসাটা ব্যাপার ছিল না, কিন্তু তাদের এন্টারটেন করাটা ব্যাপার ছিল। এবার তারা এসে মাসের পর মাস দিনের পর দিন থাক না, তাদের বাড়ি, তাদের ঘর, আমাদের তো কিছু করার নেই, কারণ এটা আমার শ্বশুর বাড়ি। এবার আমার শ্বশুর বাড়িতে আমার ননদ আসবে, মানে ননদ তার নিজের বাবার বাড়িতে আসবে, আমাদের এখানে কি বলার আছে? কিছু তো বলার নেই। কাজেই সেখানে তারা আসতেই পারে, থাকতেই পারে, যা ইচ্ছা করতেই পারে, এবং ভাইরা অবশ্য করেই দিদিদের দেখাশোনা করবে। হ্যাঁ, কখন এটা প্রবলেমেটিক হয়, যখন আমরা জানতে পারবো যে তারা শ্বশুরবাড়ি ছেড়ে আসছে, বা শ্বশুরবাড়ি ছেড়ে আসার কারণটা কী সেটা আগে ম্যাটার করে। অর্থাৎ যথোপযুক্ত কারণ হতে হবে, মানে ঠিক কারণ হতে হবে, যে এই কারণে আমি শ্বশুরবাড়িতে থাকতে পারছি না, থাকা সম্ভব হচ্ছে না, আমার ডিভোর্স নিতে হচ্ছে, আমি সব ছেড়ে চলে আসবো। সেই ব্যাপারটা যদি সঠিক হয়, তো দেন সব কিছু অলরাইট। সেটা সবাই বসে বিবেচনা করে একটা ডিসিশন করে, নিশ্চয়ই এটা তার বাড়ি, তার আস্তানা, সে থাকতেই পারে, তার মতো একটা ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। কিন্তু সব কিছুরই কিন্তু একটা আলোচনা আছে, একটা ডিসিশন আছে, এবং সবার সম্মতির ব্যাপার আছে, কারণ এটা একটা তোমার ভবিষ্যতের ব্যাপার। তো কণিকার যে প্রবলেমটা, সেটা আগে আমি বলি, দেন আমি নেক্সট সমস্যাগুলোই আসছি ধীরে ধীরে। কণিকার কথায়, কণিকার ননদ এবং তার ভাগ্নি, অর্থাৎ কণিকার ননদের মেয়ে, এরা তার মার বাড়িতে বা তাদের বাড়িতে রয়েছে। আমরা সবাই জানি ওই বাড়িটা, মানে জমিটা অ্যাকচুয়ালি হচ্ছে কণিকার শাশুড়ির বা শ্বশুরের, মানে ওদের পৈতৃক, কণিকার নিজের না, কিন্তু ওইখানে বাড়িটা যে বানিয়েছে সেটা কণিকা।
সেটা আমরা সবাই জানি। আমি যদি খুব ভুল না করি, তো কেউ যদি আমাকে দেখে থাকো, যারা কণিকাকে দেখো, তারা অবশ্য করেই আমাকে রেকটিফাই করে দিতে পারো। আমি যতদূর জানি কণিকাদের মানে শ্বশুরবাড়ির অবস্থাটা যা ছিল, ওর বিয়ের সময় কিন্তু ও এখন যা অবস্থা সেই অবস্থাটা ছিল না। খুবই দীনদরিদ্র দশা ছিল, ভগ্ন প্রায় অবস্থা ছিল সেই বাড়ি। তো সেইখান থেকে আজকের যে বাড়িটা, সেটা তো কণিকার জন্যই হয়েছে, ইউটিউবের কল্যাণে। আমি যতদূর জানি, আমি ততদূর তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভুল না করলে আমাকে অবশ্যই শুধরে দিও, ঠিক আছে? কারণ ওদের এক সময় আমি প্রচুর দেখতাম, কিন্তু একদম প্রথম দিকেরগুলো দেখা হয়নি। অ্যাকচুয়ালি যখন ওদের মামলা চলছিল সেই সময়টা বেশি ফলো করেছিলাম, তার আগের বা পরের ভিডিও সেভাবে দেখা হয়নি। তো সেখানে কিছু ভুলভ্রান্তি হলে আমি রেকটিফাই যেন আমার হয়, এটা আমি চাই। তো দেখো, তো সেই ক্ষেত্রে বলছি, এই সমস্ত সব জিনিসটাই কণিকার নিজের উপার্জনে করা। কারণ আমরা সবাই জানি কণিকার হাজব্যান্ড হচ্ছে অসুস্থ, তার পক্ষে এগুলো করা সম্ভব নয়। কিন্তু সে তার ওয়াইফকে পুরোপুরি মেন্টাল সাপোর্ট এবং পাশে থেকে বলতে পারো অনুপ্রেরণা দিয়ে সঙ্গে ছিল বলে কণিকা আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। অর্থাৎ একটা সাপোর্টিং সিস্টেম তো ছিল। স্বামী নিজে রোজগার না করতে পারুক, বউকে কোনো জায়গায় বাধা নিষেধ করেনি এবং সবসময় তাকে মেন্টালি সাপোর্ট দিয়ে চলেছে। এটা কিছু কম নয়। এইটা যদি কোনো হাজব্যান্ড করতে পারে না, তার বউ অনেক দূর যেতে পারে। তো সেই জায়গা থেকে ওর সাকসেস এসছে। তো সেই জায়গায় বর্তমান সমস্যাটা কি দাঁড়াচ্ছে না, ওর ভাগ্নিকে ওরা বরাবরই দেখাশোনা করে, এটা আমরা দেখেছি। এবং মামার বাড়িতেই মেয়েটা থাকে ম্যাক্সিমাম টাইম, এমনকি পড়াশোনা সংক্রান্তও বোধহয় হেল্প এরা করে। কিন্তু তাদের ওর থাকা নিয়ে সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ননদ এসে ইদানিং তাদের বাড়িতে থাকছে বোধহয় মাস খানেক হয়ে গেছে, এবং ওরা জানতো যে এসছে, থাকছে, চলে যাবে, যেটা হয় নর্মালি। কিন্তু এখন শুনছে, আমরাও শুনেছি, ননদ আর বাড়ি ফিরতে চাইছে না, অর্থাৎ শ্বশুরবাড়ি ফিরতে চাইছে না, সে এখানে পার্মানেন্টলি থাকতে চাইছে, শ্বশুরবাড়িতে বরকে ডিভোর্স দিয়ে চলে আসতে চাইছে। এরকম একটা কিছু সমস্যা হয়েছে। সেক্ষেত্রে কণিকার এটাই কথা যে সে আর কত বার্ডেন সহ্য করবে। মানে তার নিজস্ব লাইফ আছে, ভবিষ্যৎ আছে, তার নিজের মেয়ের পড়াশোনা আছে, তার মধ্যে কেস খামারির খরচ আছে, যেটা কিনা ও বলেনি, না বললেও আমরা বুঝতে পারছি। ওর হাজব্যান্ডের একটা মেডিকেল খরচ আছে, নিজের মেডিকেল খরচ আছে, সবারই থাকে, ঠিক আছে? এবং শুধু তাদের ফ্যামিলির না, এমনকি শাশুড়ি, তারও একটা নিশ্চয়ই তার দায়িত্ব আছে। সেই সমস্তটা সে সানন্দে নিয়েছে, কিন্তু এরপরেও আরও দায়িত্ব, সেটা ঠিক ও নিতে চাইছে না বা পারছে না। অর্থাৎ ওর মন মানছে না যে আর নিলে সে পারবে না, কারণ কত খাটবে। তার বলছে যে তার কাছে বিশাল কোনো জমানো টাকা পয়সা নেই যে সেটা দিয়ে সে চালাতে পারে। অর্থাৎ তার প্রায় সমস্ত টাকাই এই বাড়ি খরচা করছি সবের মধ্যেই দিয়ে দিয়েছে, হাত প্রায় খালি, এরকম কিছু বলতে চাইছে। যাই হোক, অর্থাৎ অর্থ সমস্যা। কারণ এইসব দায়িত্ব নেওয়ার মূল কথাই হচ্ছে তোমার অর্থর প্রাচুর্য থাকতে হবে, নাহলে তুমি তো কারোর দায়িত্ব নিতে পারবে না। তার খাওয়া পড়া, তার দেখাশোনা, তার অসুস্থতা, তার মেয়ের পড়াশোনা, এগুলোর জন্য বিশাল পরিমাণ টাকা দরকার। সেক্ষেত্রে ননদের ভিডিও আমাদের সামনে এলো, সেক্ষেত্রে তার কথা, সে রোজগার করবে, রোজগার করে এবং বিনা রোজগারে থাকবে না। কিন্তু সেটা তো কথা নয়, কারণ এগুলো হচ্ছে সমস্যার ব্যাপার। এইবার দেখো, এগুলো হচ্ছে পারিবারিক সমস্যা, এগুলো নিজেদের বসে নিজেদের আলোচনা করে মেটাতে হয়। এটা ওয়াইটিতে বলা মানে কন্টেন্ট ছুড়ে দেওয়া, যেগুলো কন্ট্রোভার্সি কন্টেন্ট হয়ে দাঁড়ায়। সেখানে আমরা কখনোই কথাবার্তা বলে কোনো কিছু সমাধান করতে পারবো না। আমরা বড়জোর কণিকাকে বলতে পারি, তুমি ননদের সঙ্গে কথা বলো, ননদের দরকার হয় তোমাদের বাড়ির যারা বড় আছে তারা গিয়ে ননদের শ্বশুরবাড়ির সঙ্গে কথা বলুক, কী প্রবলেম হয়েছে সেটাকে নিয়ে কথা বলুক, প্রবলেম শর্ট আউট করুক এবং এর একটা মীমাংসা করুক, এইটুকু আমরা বলতে পারি। এবার অনেকের প্রবলেম তার কাছে তার মতো, এটা আমরা দূর থেকে যতটা ইজি মনে করছি ততটা ইজি নাও হতে পারে। এই যে মীমাংসা আলোচনা, এগুলো কেউ বসতে নাও চাইতে পারে, সেই ব্যাপারটাই। কারণ কণিকার ননদের যে ভিডিওটা দেখলাম, অর্থাৎ সোনার যে ভিডিওটা এলো, তাতে সে মেয়েকে পাশে বসিয়ে অনেক ফালতু কথা বলেছে, যেটা কিনা আমার ফালতুই মনে হয়েছে। কারণ এইরকম মানে আলতু ফালতু কথা বলার যে কথাগুলো বলেছে, সেগুলো দেখে ওর মেন্টাল হেলথটা আমার ডিস্টার্ব মনে হয়েছে। কোনো মা এরকম কথা বলতে পারে না তার মেয়েকে পাশে বসে। যেমন কিছু কিছু কথা শুনলে তো তোমাদেরও মাথা খারাপ বলেই মনে হবে। যেমন কিনা সে বলছে তার খুব ছোটোবেলায় বিয়ে হয়েছে এবং তার মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে, তার জন্য তার কোনো সকাল্লাদ পূরণ হয়নি। এটা কী ধরনের কথা? সে কোনোদিন তার হাজব্যান্ড তাকে কোথাও ঘুরতে নিয়ে যায়নি, তার হাজব্যান্ড তাকে কোথাও সিনেমা দেখতে নিয়ে যায়নি, তার হাজব্যান্ড তার কোনো শখ পূরণ করেনি। যা করেছে সে নিজে করেছে নাকি? সে নিজে পোলট্রিতে ইনকাম করেছে, কেটেছে, তাই দিয়ে সে বাড়ি করেছে, তার বাড়ির যা আসবাবপত্র সব সে নিজে করেছে, মানে সে ক্যাপেবল এসব করার। কিন্তু তার বর হচ্ছে মানে নিষ্কর্মা। সেই কারণে সে চাইছে তার হাজব্যান্ডকে, মানে যারা ইন্টারেস্টেড তারা চাইলে তার হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারে, এবং যারা যারা ইচ্ছুক তারা ওই সোনার ভিডিওর কমেন্টস বক্সে গিয়ে যোগাযোগ করুক। সে নাকি অ্যাড্রেস প্রোভাইড করবে এবং তার হাজব্যান্ডকে দিয়ে দেবে, এরকম ধরনের কথা বলেছে। তো এটা তো মনে হচ্ছে মেন্টালি সিক হলেই মানুষ এই ধরনের কথা বলতে পারে। তারপরে কথাবার্তাগুলো তো আরও ভালো, নিজেকে প্রচণ্ড সুন্দর বলছে, সে নাকি ভীষণ সুন্দর দেখতে। আচ্ছা, কোনো মানুষ সুন্দর হতেই পারে, কিন্তু কেউ নিজেকে ডাইরেক্ট আমাকে খুব সুন্দর দেখতে এরকম কে বলতে পারে? অন্য লোক বলুক, প্রশংসনীয়, কিন্তু নিজে বলা মানে মনে হচ্ছে না তার কিছু প্রবলেম আছে। তারপরে বলছে আমার জীবনেও কেউ আসতে পারে, আমিও লাইফে কাউকে ভালোবাসতে পারি, আমারও এমন জীবনে এমন কেউ আসুক যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। পাশে তার মেয়ে বসা, কলেজে পড়া মেয়ে বসা, এবং মেয়ে মার কথায়, প্রতিটা কথায় সাপোর্ট করছে, বলছে হ্যাঁ বিয়ে করলে এমন কাউকে করা উচিত যে কিনা সব দায়িত্ব নিতে পারে।
আচ্ছা, আজকালকার দিনে মেয়ে হয়ে এই ধরনের শিক্ষা পাচ্ছে মেয়েটা। কিন্তু সে কিন্তু রয়েছে তার মামার বাড়িতে। মামার বাড়িতে থেকে অনেকটা টাইম সে কাটিয়েছে। সে কিন্তু দেখেছে তার মামার কি অবস্থা, তার মামি কিভাবে খেটে মামার বাড়ির সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সেই সব দেখে বড় হওয়া মেয়ে কি করে বলতে পারে যে মেয়েদের এমন কাউকে বিয়ে করা উচিত যে কিনা তার সব দায়িত্ব নিতে পারে। তো তার মামা কি তার মামির সব দায়িত্ব নিয়েছিল? না। আমি কাউকে ছোট করছি না, কারণ তার ফিজিক্যালি তার প্রবলেমটা হুট করেই হয়েছিল, অ্যাক্সিডেন্টালি হয়েছিল। আমি জানি সে ফার্স্ট থেকেই এরকম ছিল না। তারপর কণিকার অসম্ভব মনের জোর এবং পরিশ্রম বলবো এবং অদম্য উৎসাহ, সেই থেকে এই তার হাজব্যান্ডকে ও এরকম জায়গায় এনে দাঁড় করিয়েছে এবং হাজব্যান্ডও তার জন্য পুরোপুরি কণিকার উপর ডিপেন্ডেন্ট বলতে পারো, বা ওর উপর মানে ভরসা করে অনেকটা রয়েছে। তারপরে তো ইতিহাস, এইরকম লাইফ মেয়ে হওয়া প্রত্যেকটা ইতিহাস। তো সেই রকম একটা লড়াই থেকে মামার বাড়িতে থেকে একজন ভাগ্নি কী করে তার মাকে এইসব কথা বলায় সাপোর্ট করতে পারে? বলতে একবারও বাবার হয়ে কোনো কথা শুনলাম না মেয়েটার মুখে। তো প্রতিটা কথায় কথা বলছে একটা লেখাপড়া জানা বা লেখাপড়া করছে এরকম একটা মেয়ে, যেটা দেখে অত্যন্ত খারাপ লাগলো। এবং কমেন্টস বক্সেও প্রচুর মানুষ এই ঘটনার নিন্দা করেছে, বলেছে একটা মেয়েকে বসিয়ে মা এরকম কথা বলছে কী করে, মেয়েই বা কী করে বড়দের কথার মধ্যে থেকে প্রতিটা কথার উত্তর দিচ্ছে, এবং সবাই বলছে পড়াশোনা করছো, পড়াশোনা করো, এই সব সমস্যার মধ্যে একে ঢুকিও না, বা মেয়েটাকে বলছে তুমি ঢুকো না, তুমি এখান থেকে চলে যাও, তুমি কেন এসবের মধ্যে আছো। কিন্তু মেয়েটা কিন্তু সমস্ত প্রবলেমের মধ্যে ঢুকে অত্যন্ত নিজেকে আস্তে আস্তে এমনভাবে গ্রো করছে, একটা সময় এই মাই মেয়েটার কাছ থেকে কথা শুনবে বলে আমার ধারণা, এবং হয়তো মেয়েকে আর কন্ট্রোলই করতে পারবে না। কারণ যে যে কথাগুলো নিজে বলছে, একসময় মেয়ে হয়তো বা মাকে এই কথাগুলো বলবে, সে বলবে তুমি যদি এরকম লাইফ পার্টনার খুঁজতে পারো, আমি কেন নয়, আমি কেন এভাবে থাকতে পারি না, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আসবে। কারণ সবটা ভেবেই আমাদের চলতে হয়। আমরা একটা কথা বললে 10 বার ভাববো যে আমার ছেলে মেয়ে আমার থেকে কী শিখবে, কী ভাবে নিজেকে নিজের চিন্তাধারা তৈরি করবে। এইগুলো তো ভয় কি আর এমনি পায় মানুষ? যে কোনো কথা যে কোনো সময় মানুষ বলতেই পারে। কেন বলতে পারে না? কারণ একটা বাধা নিষেধ থাকে নিজেদের সন্তানের জন্য, যে আমরা যা খুশি তাই করতে পারি না। কোনো কোনো জায়গায় নিজেদের একটু হলেও হারিয়ে নিতে হয়। তো যাই হোক, প্রবলেমটা আমাদের কাছে পরিষ্কার নয়। যে মেয়েটা শ্বশুরবাড়িতে থেকে এতগুলো বছর কাটালো, আজকে সে বলছে আমি ওই বরের সঙ্গে থাকবো না। যাই হোক, এই প্রবলেমটা কি হবে না হবে, নেক্সট ভিডিও আসুক, বোঝা যাবে আদৌ এটা প্র্যাঙ্ক না নাটক, না এটা একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে ভিউজ আর্নিংয়ের জন্য। তো তার জন্য জানতে গেলে আমাদের নেক্সট ভিডিওগুলো ফলো করতে হবে, সোজা কথা। কারণ দুজনেরই প্রবলেম বুঝতে পারছি, একটা বৌদির একটা ননদের। সেক্ষেত্রে মীমাংসাটা কোন দিক দিয়ে কীভাবে হবে সেটা আমাদের আলোচনা পুরোপুরি করার আগে ওদের একটু ফলো করা উচিত বলে আমার মনে হয়। ঠিক আছে? তো সেইটুকুর জন্য ওয়েট করো। যদি সেরকম কিছু জানতে পারি, বুঝতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে ক্লিয়ার করব, তোমাদের কাছে এসে ক্লিয়ার করব। আর এখানে বলে রাখি, যারা যারা কণিকাদের সাপোর্টার ছিল, হ্যাঁ, বিশেষ করে কণিকার এগেনস্টে যেসব কন্ট্রোভার্সি হয়েছিল এবং তার এগেনস্টে যেসব কেস কামারি, তাতে যারা সাপোর্ট করেছিল তারা এই ব্যাপারে কী বলবে আমার এটুকু জানার খুব ইচ্ছে। কারণ এক্ষেত্রে ননদ তার বাপের বাড়িতে এসে বৌদির সংসারে ঢুকেছে। তো সেক্ষেত্রে তো তাদের কথা মতো কোনো মেয়ের বাপের বাড়িতে দাদা বৌদির সংসারে এসে নাক গলানো উচিত না। অর্থাৎ তাতে বৌদির সংসারে গণ্ডগোল বাঁধবে। যেমন টিনার ক্ষেত্রে হয়েছিল না, টিনা তার বাপের বাড়িতে ফেরত যাওয়ার পর তার দাদা বৌদির সংসারে বলেছিল, দাদা বৌদির সংসারে ভাগ বসাতে এসছে, একে রাখা উচিত না, থাকা উচিত না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রে তারা কি বলবে, এটা একটু শুনতে আমার ইচ্ছা করছে। হয়তো তারা এটাকে নিয়ে কন্ট্রোভার্সির আকারে কিছু বলবে, শুনবো হয়তো আমরা। তো ওয়েট করব দেখার জন্য, শোনার জন্য কার কী মন্তব্য, কার কী বক্তব্য। তো আমার বক্তব্য এইটুকুই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। সবার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।